দেশে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন মারা যাচ্ছে শতাধিক মানুষ। মৃত্যুর তথ্য রাখছে না বেশিরভাগ হাসপাতাল। করোনার টিকা নিতে তথ্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন। একদিনে 2 শতাধিক মৃত্যু দেখল দেশ। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে কর্মকর্তাদের গাফিলতি, অনিয়ম, ভেঙে পড়েছে অনেক ঘর, কোথাও পানিবন্দী বাসিন্দারা। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে 2-1 গোলে হার ডেনমার্কের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আরিয়ান। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনার উপসর্গ নিয়ে দিনে 100-র বেশি মানুষ মারা যাচ্ছে। শুধু রাজশাহী মেডিকেলেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 1282 জন, যা মোট মৃত্যুর 65%। বেশিরভাগ হাসপাতাল উপসর্গে মৃত্যুর তথ্য রাখছে না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা ও চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু। 7 দিনের জ্বর নিয়ে সোমবার নওগাঁ থেকে রাজশাহী মেডিকেলে আসেন মরিয়মের বাবা। ছিল তীব্র শ্বাসকষ্ট, কিন্তু হাসপাতালে পৌঁছার কয়েক মিনিটের মাথায় মারা যান তিনি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত করোনায় মৃত্যু 1576 জনের। এদের মধ্যে 1282 জনই মারা গেছেন পরীক্ষা না করিয়ে। আমাদের যদি প্রতিটা কমিউনিটি ক্লিনিকে আমরা একটা করে পালস অক্সিমিটার দিতে পারতাম, তাহলে এই মানুষগুলো পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন চেক করতে পারতো এবং বুঝতে পারতো যে স্যাচুরেশন কমে যাচ্ছে, এখন আমার হাসপাতালে যেতে হবে। কিন্তু যেহেতু গ্রাম লেভেলে পালস অক্সিমিটার ওইভাবে নাই, এই মানুষগুলো যখন তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তখনই কেবল হাসপাতালে আসছে এবং আমরা তখন তো দেখি অক্সিজেন ম্যাপে দেখি যে অক্সিজেন লেভেল 65, 70। এত খারাপ যখন হয়ে যায় তখন কিন্তু রোগীকে আর ফেরানো যায় না। চাঁদপুর জেলাতেও 397 জনের মধ্যে 270 জনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। টাঙ্গাইল, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, বাগেরহাট, নরসিংদী, মেহেরপুরেও মোট মৃত্যুর প্রায় অর্ধেকই উপসর্গ নিয়ে। বাকি জেলাগুলো উপসর্গ নিয়ে মৃত্যুর তথ্যই রাখে না। দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা। সাধারণ জ্বর মনে করে পরীক্ষা না করে স্থানীয়ভাবে চিকিৎসা করান রোগী। জটিলতা বাড়লে যাচ্ছেন হাসপাতালে, কিন্তু তখন আর বাঁচানো যাচ্ছে না রোগীকে। স্বাস্থ্য অধিদপ্তর জানালো, উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীরা হাসপাতালে নেয়ার 12 ঘন্টার মধ্যেই মারা গেছেন। ডাক্তারদের কাছে যখন আসছেন তাদের অনেকেরই অক্সিজেন স্যাচুরেশন 50%-এর নিচে থাকছে। তা আপনারা জানেন যে মস্তিষ্কে অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। আমরা উপজেলাগুলোতে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। উপজেলাতে তো সব জায়গাতে এখন অক্সিজেন দেওয়া যাচ্ছে, ম্যানিফোল্ড সিস্টেম করে অক্সিজেন দেওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন বাড়িতেই, তাদের তথ্য থাকছে না কোথাও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সিলেট ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটের লকডাউনের পরিস্থিতি জানাবেন। মানুষের মধ্যে সচেতনতা আগের চাইতে বেড়েছে কিনা? লকডাউন পরিস্থিতি যদি বলি যে এটা দিনকে দিন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরো কঠোর থেকে হালকার দিকে যাচ্ছে। কারণ প্রথম দিকে অর্থাৎ পহেলা বা 2রা জুলাই যেভাবে মানুষ ঘর থেকে বের হতেন না, কিন্তু দিনের পর দিন এখন দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে মানুষ এর সংখ্যাটা বাড়ছে, একই সাথে যানবাহন চলাচলের সংখ্যাটাও বাড়ছে। বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতেই তারা রাস্তায় বের হচ্ছেন। আমরা দেখেছি যে প্রশাসন অনেকটাই কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে, আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি কিংবা চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও মানুষের এই গতিবিধি সেগুলো আসলে রোখা সম্ভব হচ্ছে না। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশ কাজ করছে, সেখানটাও গিয়েও দেখেছি যে কিছু মানুষ ঘুরতে যাওয়ার চেষ্টা করছেন কিংবা অনেক অজুহাতে মানুষ রাস্তায় বের হয়েছেন। গতকালকে ভ্রাম্যমাণ আদালত সিলেট মহানগর এবং জেলা জুড়ে 154টি মামলা করে এবং এই মামলাগুলোতে
প্রায় 1.5 লক্ষাধিক টাকা অর্থদণ্ড আদায় করা হয়। প্রতিদিন 200, 150 বা 250 মতো মামলা হচ্ছে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হচ্ছে, যানবাহন আটক করা হচ্ছে। তারপরেও কিন্তু মানুষের এই চলাচল কোনোভাবেই রোখা যাচ্ছে না এবং অনেকেই বের হচ্ছেন বিভিন্ন অজুহাতে। বিষয়টি প্রশাসনও দেখছেন, তারপরও আসলে কোনো কার্যকর যে পদক্ষেপ কিংবা এক্ষেত্রে থেকে যে উত্তরণের কোনো উপায় আমরা সেটি দেখতে পাচ্ছি না। সন্ধ্যার পরে খুব বেশি বেড়ে যায় পাড়া মহল্লাতে আড্ডা এবং সেটা বুঝার উপায় নেই যে আসলে লকডাউন চলছে এবং সকালবেলাতেও দেখা যায় যে মানুষের আনাগোনা বেশ খানিকটা রয়েছে। একই সাথে যে গাড়িগুলো চলার নিয়ম নেই সেই গাড়িগুলো চলছে, সিএনজি অটোরিকশা চলছে, ব্যক্তিগত গাড়িও বের হচ্ছে। শুধুমাত্র বলা যায় যে শপিং মলগুলোই বন্ধ রয়েছে আর অন্যান্য অনেক কিছুই আসলে খোলা রয়েছে। এক্ষেত্রে প্রশাসনের আরো কঠোর নজরদারি দরকার। অথবা আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার খুলনার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার পরিস্থিতি জানাবেন, মানুষের মধ্যে সচেতনতা কতটুকু আর প্রশাসনের তৎপরতা সম্পর্কেও জানাবেন। খুলনার করোনা পরিস্থিতি যদি আগে জানাতে হয় তাহলে গত 24 ঘন্টায় খুলনাতে যে 4টি হাসপাতাল রয়েছে সেই 4টি হাসপাতালে 22 জন মারা যান, যার মধ্যে 21 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর এই যে 21 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তার মধ্যে 10 জনই হচ্ছে খুলনার। আর করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। করোনা সংক্রমণের হার গত দিনও 35% ছিল, যেখানে করোনা নমুনা শনাক্তের পরিমাণ ছিল 1500 উপরে। অর্থাৎ সেই তুলনায় বলা যেতে পারে যে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে, তবে মৃত্যু হার খুলনাতে বাড়েনি, বেড়েছে, কিন্তু সেটা খুব পরিমাণে না বাড়লেও একটা স্থিতিশীল অবস্থায় বৃদ্ধি পেয়েছে এবং এই মৃত্যু হার প্রতিনিয়তই বাড়ছে। এবং খুলনার যে করোনা হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে রোগীর চাপ এখন এতটাই বেশি যে অনেক সময় রোগী ভর্তি করতে পারছে না, রোগীদেরকে সামনে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষদের। আর লকডাউনের কথা যদি বলতে হয় যে গত কয়েকদিন ধরে লকডাউনে খুলনাতে যেমন একটা ফাঁকা ভাব ছিল, কিন্তু আমরা দেখেছি যে শেষ সময়ের দিকে এসে আসলে লকডাউনে কিন্তু সেই ফাঁকা ভাবটি নেই, রাস্তায় মানুষ বের হচ্ছে। যেমন আপনি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে রাস্তাতেও কিন্তু এখন ছেলেরা খুব ক্রিকেট খেলছে, আপনি দেখতে পাবেন যে ফাঁকা রাস্তাতেই তারা ক্রিকেট খেলছেন। এইভাবেই মূলত আসলে খুলনার যে লকডাউনের কার্যকর সেই কার্যকরগুলো চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকরের জন্য যে ধরনের অভিযান পরিচালনা করা উচিত সেগুলো আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। প্রতিদিনই জরিমানা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 16টি টিম খুলনা মহানগর এবং জেলাতে তারা প্রতিদিন করছেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষদেরকে তারা স্বল্প মেয়াদে নানা ধরনের জরিমানা আদেশ করছেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে মানুষের আসলে বাইরে বের হওয়ার যে প্রবণতা, সেই বাইরে বের হওয়ার প্রবণতাটা আসলে কমেনি। মানুষ বের হচ্ছে, কারণেও বের হচ্ছে, অকারণেও বের হচ্ছে। আর নগরীর যে অলিগলিগুলো রয়েছে সেই অলিগলির অবস্থা আরো বেশি শোচনীয়, কারণ অলিগলির ভিতরগুলোতে আসলে এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন ধরনের কোনো সচেতনতা বোধ মানুষের মধ্যে কাজ করছে না। এবং অলিগলির যে চায়ের দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতে আড্ডা বসছে এবং সেখানে সন্ধ্যার পরে আড্ডাগুলো আরো অনেক বেশি ভিড় হয় এবং সেই আড্ডাটা রাত অবধি চলে। এবং আমরা প্রায় সময় দেখি যে রাতের বেলাও প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়ে থাকে, তবে সেই অভিযান যখন পরিচালনা হয় তখন মানুষ সরে যাচ্ছে, আবার যখন পুলিশের গাড়ি বা প্রশাসনের গাড়িগুলো চলে যাচ্ছে তখন তারা আবার সেই আগের অবস্থানে এসে দাঁড়াচ্ছে। এই অবস্থা হচ্ছে মূলত আসলে খুলনার যে অবস্থা। এবং খুলনার চিকিৎসা ব্যবস্থার কথা বলতে গেলে বলতে হবে যে খুলনার হাসপাতালগুলোতে আসলে এখন অনেক রোগীর চাপ বেড়ে গেছে এবং আমরা দেখছি যে প্রতিদিনই দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন এবং অনেক সময় রোগীদেরকে ভর্তি করতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ, তাদেরকে হাসপাতালের সামনেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং সেই জায়গাতেও অনেক সময় অক্সিজেন সংকট পড়ছে, সামান্য অক্সিজেনও পাওয়া যাচ্ছে না এবং রোগীর মৃত্যুর হার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না এবং রোগীর মৃত্যুর হার প্রতিনিয়ত বাড়ছে। আমরা যখন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে যখন দূরের থেকে আসলে দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন ঠিক সেই সময়টাতে মূলত তারা অনেকটা গুরুতর অবস্থায় আসছেন এবং এই জন্যই তাদেরকে হাসপাতালে আনার 12 ঘন্টার মধ্যেই তাদের মৃত্যু হচ্ছে। সিলেট এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় 201 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 15,500 ছাড়ালো। নতুন রোগী শনাক্ত হয়েছে 11,162 জন। এ নিয়ে মাত্র এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 7%-এরও বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অক্সিজেন সংকট হতে পারে। গত সোমবার দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 164 জন। মাত্র দুদিনের ব্যবধানে আরও 36 মৃত্যু বেড়ে 201 জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি খুলনা বিভাগে 66 আর ঢাকায় মৃত্যু 58 জনের।
পুরুষ 119 ও নারী 82 জন। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 15,593 জনে। গত দেড় সপ্তাহ ধরেই প্রতিদিন টানা শতাধিক মৃত্যুর পর এবার 2 শতাধিক ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অক্সিজেন সংকট হতে পারে। স্বাভাবিক সময়ে বাংলাদেশে অক্সিজেনের যে চাহিদা সেটি 50 থেকে 70 মেট্রিক টন প্রতি। করোনাকালীন সময়ে 2.5 থেকে 3 গুণ বেড়েছে এবং রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু সেই চাহিদারও একেবারে শেষ সীমায় আমরা পৌঁছে যাব এবং আমাদের পক্ষে কিন্তু সেটি তখন সামাল দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের 605টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 35,639 জনের। এর মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত 11,162 জন। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত 9,77,568 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 31.32। পুরো মাস ধরে যে সংক্রমণ আমরা পেয়েছি, নতুন শনাক্ত রোগী ছিলেন 21,629 জন। এপ্রিল মাসে সেই সংখ্যাটি কিন্তু লাখ ছাড়িয়েছিল। জুন মাসে সেটি 1,12,718 জনে এসে থেমেছিল এবং জুলাই মাসের মাত্র 7টি দিন অতিক্রান্ত হচ্ছে, 6 দিনেই আমরা 53,148 জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বমুখী এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পরিসংখ্যান বিবেচনা করে নিশ্চিত বলা যায় যে জুলাই মাসে রোগীর সংখ্যা জুন অথবা এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 5,987 জন। এ নিয়ে মোট সুস্থ 8,50,502 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও শুরু হলো গণটিকা নিবন্ধন। সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে প্রথম দিনে 2,39,000 নিবন্ধন হয়েছে। তবে বুধবার দুপুরের পর থেকে নিবন্ধন করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আইসিটি প্রতিমন্ত্রী জানান, একসাথে অনেকে চেষ্টা করায় সার্ভার ধীরে কাজ করছে। সরকারের হাতে আছে প্রায় 55 লাখ ডোজ করোনা টিকা। এছাড়া বিভিন্ন উৎস থেকে টিকার বড় চালান আসছে এ মাসেই। এ অবস্থায় গণটিকার নিবন্ধন চালু হলো। সকাল 10টা থেকে শুরু হয়েছে নিবন্ধন। প্রবাসী ও 35 বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে পারছেন। তবে দুপুরের পর দেখা দেয় জটিলতা। অনেকে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না। গতকালকেও ট্রাই করেছি, আজকেও ট্রাই করেছি, আসলে অ্যাপে ঢোকা যাচ্ছে না। আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। আমি কোনোভাবেই হয়তো ওই সাইটটার মধ্যে ঢুকতে পারছি না বা ফর্মটা ফিল আপ করার জন্য অনেকক্ষণ ট্রাই করছি। সুরক্ষা অ্যাপসে যখনই ঢুকতে যাচ্ছি তখনই আপনার অ্যাপসটা হ্যাং হয়ে যাচ্ছে এবং আমরা আসলে ঢুকতেই পারতেছি না। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, নিবন্ধনের জন্য সার্ভারের চাপ বাড়ায় সাময়িক সমস্যা হচ্ছে। তো প্রচুর আর কি রেজিস্ট্রেশনের চাপ, তো আমরা চেষ্টা করতেছি এটা মিটিগেট করার। তো আশা করছি যে এটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু এট এ টাইম সকলেই সারা দেশ থেকে চেষ্টা করছেন এবং বয়স এখন একটু কমিয়ে দেওয়া হচ্ছে 35 পর্যন্ত। এবার টিকার অগ্রাধিকার তালিকায় আছে 26টি ক্যাটাগরি। অগ্রাধিকার তালিকায় যুক্ত হয়েছেন কৃষক, শ্রমিক, আইনজীবী ও 55 বছরের বেশি বয়সী রোহিঙ্গা। নিবন্ধিত ব্যক্তিরা টিকা পাবেন আগামী সপ্তাহে। যাদেরকে কৃষক, শ্রমিক, আইনজীবী ও 55 বছরের বেশি বয়সী রোহিঙ্গা নিবন্ধিত ব্যক্তিরা টিকা পাবেন আগামী সপ্তাহে। যাদেরকে প্রায়োরিটি গ্রুপ ধরা হয়েছে তাদের মধ্যে প্রবাসী যারা শ্রমিক বা যারা যাচ্ছেন কাজ করতে, দেশের জন্য যারা রেমিটেন্স আসছেন তাদের কথা বলা হয়েছে, অন্যান্য শ্রমিকদের কথা বলা হয়েছে, পরিবহনের কথা বলা হয়েছে, তারপরে আপনার কৃষক শ্রমিকদের কথাও বলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে। সুরক্ষা অ্যাপে আগে থেকে নিবন্ধন করে রেখেছেন 15 লাখ মানুষ। টিকায় অগ্রাধিকার পাবেন তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 7ম দিনে রাস্তায় ব্যক্তিগত গাড়ি কম থাকলেও দাপিয়ে বেরিয়েছে রিকশা। রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলাচলের কারণ জানতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। যৌক্তিক কারণ দেখাতে না পারায় 1,102 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া 804টি গাড়িকে জরিমানা করা হয়েছে 18,68,500 টাকা। সকাল থেকে রাজধানীতে দেখা যায় গুড়ি গুড়ি বৃষ্টি, সারাদিনই ছিল মেঘলা আকাশ। এ অবস্থায় লকডাউনের 7ম দিনে সকালে রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল দেখা যায় কিছুটা কম। প্রধান সড়ক জুড়ে রাজত্ব করে রিকশা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বৃদ্ধি পায়। চেকপোস্টগুলোতে বাইরে বের হওয়ার নানা যুক্তি তাদের। মহাখালী থেকে আমি হাইটে যাবো গুলশান 1 নম্বরে, কিন্তু গাড়ি পাচ্ছি না, কি করবো, আমি হাইটে যাই। সরকার ফ্যাক্টরি খোলা রাখছে, গাড়ি বন্ধ, এটা তো
দ্বিমুখী আচরণ হইলো, হয়তো সব বন্ধ করে রাখতো তাহলে তো আর সমস্যা হতো না। অফিসে যেমন গাড়ি পাই না তার জন্য দাঁড়ায় আছে। বৃষ্টি উপেক্ষা করে মাঠে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি বাইরে বের হওয়ার জবাবদিহি করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। ক্রমান্বয়ে মানুষের কিছুটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তবে কিছু কিছু বিষয় আছে যে জরুরি কথা বলে দুই একটা পাওয়া যাচ্ছে যে তারা ভিতরে ব্যক্তিগত কাজের জন্য বের হচ্ছে, সেগুলোকে আমরা আইনের আমলে নিয়ে আসছি। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে তৎপর ছিল সেনাবাহিনীও। ব্যক্তিগত গাড়ি কিংবা রিকশা সবাইকে মুখোমুখি হতে হয় জিজ্ঞাসাবাদের। একজন বাইরে আসছে এবং আমরা এখানে শুধুমাত্র প্রধান সড়কে আমাদের টহল পরিচালনা করছি না, আমরা মাঝে মাঝে আমাদের যেসব গলিগুলো আছে গলিতে যাচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি, তারা যাতে বাইরে বের না হন সে ব্যাপারে প্রেরণা দিচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজকে তো বন্ধুর বাসায় যাওয়ার কথা না, জরুরি প্রয়োজন ব্যতীত না। তবে আবার কিছু আছে যে দোকানে বেরোচ্ছে কেন বেরোচ্ছে সেটাও বলতে পারতেছে না। তো এরকম আর কি কিছু কিছু লেম এক্সকিউজ আমরা পাচ্ছি। লেম এক্সকিউজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠানো এবং কিছু জরিমানা করা হচ্ছে। অযথা যারা বাড়ির বাইরে বের হয়েছেন তাদের পড়তে হয় জেল জরিমানার মুখে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ডের 25 লাখ করোনা টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী সপ্তাহেই এই চালান দেশে আসতে পারে। বুধবার দুপুরে রাজধানী ইস্কাটনের বাসায় সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসেই অক্সফোর্ডের 10 লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা 14 লাখ মানুষের সংশয় কাটতে যাচ্ছে। চলতি মাসে কোভ্যাক্সের আওতায় জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রায় 25 লাখ টিকার ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, ওনারা বলছেন যে ওনারা আমাদের দেবেন। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আমরা বোধহয় থেকে পাবো অ্যাস্ট্রাজেনেকা, ওদের আছে জাপানের বোধহয় অ্যাস্ট্রাজেনেকা। আশা করি যারা মিলিয়নের নিচ্ছে না এরকম আশা করি। তাছাড়া ইউরোপিয়ানরা তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরো প্রায় 10 লক্ষ এরকম পাবো। এদিকে চীন থেকে প্রতি মাসে 50 লাখ করে 3 মাসে 1.5 কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে বলেও জানান মন্ত্রী। বলেন, এই চুক্তি নবায়নের পরিকল্পনা আছে সরকারের। ওটা এক্সটেনশন করব নিশ্চয়ই, প্রয়োজন অনুযায়ী। তারা আমাদের অলরেডি বলেছে যে তোমরা কত চাও এটা আমাদের জানাও, তুমি একটা ডেটও দিয়ে দিয়েছে, ওই ডেটের মধ্যে জানাতে। সিনোফার্মের সাথে হয়েইছে, আর সিনোভ্যাকের সাথে মুভিং ফরওয়ার্ড। জননিরাপত্তার স্বার্থে আপাতত বেসরকারিভাবে করোনার টিকা আমদানির অনুমতি দিচ্ছে না সরকার। অনেক লোকজন একেবারে লাইন ধরে আছেন যে তারা টিকা, তারা নাকি তাদের কানেকশন আছে যার জন্য তারা আনতে পারবে। সরকার মনে করি যে সে সরকারে আনবে, আনি আমরা ফ্রি ডিস্ট্রিবিউশন করব। আর কারণ আমাদের ভয় হলো যে অনেক সময় প্রাইভেটলি আসলে যদি টিকার নামে যদি পানি ঢুকায় দেয় মানুষের অসুবিধা হবে। এটা উই ক্যানট টেক রিস্ক। এদিকে ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হলে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির বাকি টিকাগুলো পাঠানো হবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে দিল্লি। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপহারে হতদরিদ্রদের মাথা গোঁজার ব্যবস্থা হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের গাফিলতি আর অনিয়মে তা এখন বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু এলাকায় এসব ঘর নির্মাণের পর ভেঙে পড়েছে এবং পলেস্তরা খসে পড়েছে। কোথাও কোথাও নিচু জমিতে ঘর নির্মাণ করায় হালকা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন সুবিধাভোগীরা। বগুড়ার শেরপুরে কটুয়া খালের পাড়ে নির্মাণ করা হয় 22টি ঘর। এর মধ্যে সামান্য বৃষ্টিতে মাটি ধসে বেশ কয়েকটি ঘর ভেঙে পড়েছে। শাহজাহানপুরে নিচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়েন বসবাসকারীরা। বন্যার ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তাদের। প্লাস্টারটা খুব খারাপই করছে, এর মধ্যে কোনো মশলা দেয়নি, বালুই সংখ্যাই বেশি। আর বালু হোস্টেলে বালু ঝরঝর করে পড়ে, বাথরুমগুলো হাত দিয়ে প্লাস্টার করছে, গাঁথনিও করে নেই, এমন কাজ করে গেছে। এক রাতের বৃষ্টি কোনোদিন বন্যা হয়, ওই ঘরে 3 ঘরের মধ্যে পানি উঠছিল আর বাড়িগুলো টুকুটুকু হচ্ছিল। রান্না করার জায়গায় যে বৃষ্টি নামছে, রান্না করার অসুবিধা হচ্ছে, আর না রান্না তো বাচ্চা কাচ্চা না খেয়ে থাকে। এছাড়া মেঝে দেবে যাওয়া পলেস্তরা খসে পড়ার ঘটনা তো রয়েছেই। জেলা প্রশাসক জানিয়েছেন,
ভুল জায়গা নির্বাচনে এমন অবস্থা হয়েছে। পরিকল্পনার মধ্যে স্থানগুলো নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, আর না হলে তো আর এরকম অবস্থা হতো না। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেখানে আবার এটাকে পুনরায় মেরামত করে এটাকে বাসযোগ্য করার জন্য আমরা চেষ্টা করছি। খাগড়াছড়ির মহালছড়িতে ৭৫টি ঘর পেতে গৃহহীন প্রতি পরিবারকে গুনতে হয়েছে ৩০,০০০ টাকা করে। স্থানীয় জনপ্রতিনিধিরা এসব অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারপরও সেগুলোতে বসবাস কঠিন হয়ে পড়েছে। ৩০,০০০ টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিতে হয়। টাকা না দিলে মানে দিতে আসি না, কেউ কেউ মানে ৫০,০০০ টাকা দিতে আসি, কেউ কেউ ৩০,০০০ টাকা দিতে আসি। ২৯ বস্তা দেয় পুরা ঘর করে আলাইছে, 29 বস্তা বিল্ডিং হয়। বরগুনার তালতলিতে নির্মিত ১১০টি ঘরের বেশিরভাগই ভেঙে পড়েছে নির্মাণের ১ মাসের মধ্যেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে মোবাইল ফোন চুরির বড় সিন্ডিকেটের নেতৃত্বে ভাবি হিসেবে পরিচিত নাসিমা আক্তার নামে এক নারী। কিশোর যুবকদের জড়ো করে চুরির প্রশিক্ষণ দেন তিনি। ঢাকা ও গাজীপুরে সক্রিয় এই সিন্ডিকেটের শতাধিক সদস্য, যাদের প্রধান টার্গেট থাকে পাঞ্জাবির পকেট। এই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে ডিবি। রাজধানীর বাড্ডার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন 2 ব্যক্তি। তাদের সালাম দিয়ে দাঁড় করিয়ে কিছু একটা বলছিলেন এক যুবক, আর এই ফাঁকে পেছন থেকে আসা এক কিশোর কয়েক সেকেন্ডেই দাঁড়িয়ে থাকা একজনের পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোন নিয়ে সরে যায় দ্রুত। এই দৃশ্যের মতোই নানা কৌশলে রাজধানীর মোবাইল চুরি করছে একটি বড় চক্র। তারপর পুলিশই মালিককে ফোন দিয়ে জানায় তার মোবাইলটি উদ্ধার হয়েছে। ফোনটা করে শেষ করে কথা বলে রাখা পকেটে রাখছি। 2-3 মিনিট পরে দেখি যে রিক্সার মধ্যে উঠার আগে দিয়ে আমার ফোনটা নাই। ফোন দিয়েছিল যে আপনি আসি দেখার জন্য। তখন আমি বিষয়টা আসলে আমি প্রশ্ন করলাম কিভাবে পারলেন, আমরা আইএমএ থেকে বের করে আপনার নাম্বারটা পেয়েছি, আপনি কাইন্ডলি নিয়ে নেন। মোবাইল চোরদের বিরুদ্ধে ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে চুরির অর্ধশতাধিক মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয় সোহেল ও মোশাররফ নামের 2 জনকে। গ্রেপ্তারের পর চুরির অভিনব কৌশলের কথা জানায় তারা। পাঞ্জাবি ওয়ালাদের কাছ থেকে তাদের পকেট বড় থাকে, নিতে সুবিধা হয়, নিয়ে যে আমরা বিক্রি করি গুলিস্তান। রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় চুরি করত সোহেল ও মোশাররফ। গোয়েন্দারা জানাচ্ছেন এ চক্রের মূল হোতা ভাবি হিসেবে পরিচিত এক নারী। পকেট মারার প্রশিক্ষণ দিয়ে এ পর্যন্ত শতাধিক কিশোর ও যুবককে মাঠে নামিয়েছেন তিনি। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত সক্রিয় তারা। পাঞ্জাবি পরা লোকজনই তাদের প্রধান টার্গেট। আমরা হয়তো 2-3 জনকে ধরেছি, এদের চক্র প্রধান থাকতে পারে। এই প্রধান এদের নাম আমরা পেয়েছি, এদেরকে গ্রেপ্তার করবো আমরা। এই ঈদ কেন্দ্রিক বা গরুহাট কেন্দ্রিক যে এই চক্রগুলো যখন সক্রিয় হয়, আমরা এদের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করব। এ চক্রের সদস্যরা চুরি করা মোবাইল ফোন বিক্রি করত রাজধানীর 3টি মার্কেটে। এই কাজে জড়িত সেসব মার্কেটের ব্যবসায়ীদেরও ধরা হবে বলে জানিয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুর কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ ঢাকায় 3টি ফ্ল্যাটের মালিক। শিক্ষকদের অভিযোগ, কলেজের টাকা আত্মসাৎ করে এই সম্পদ গড়েছেন তিনি। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। মিরপুর কলেজে 2013 সালে অধ্যক্ষের দায়িত্ব নেন গোলাম ওয়াদুদ। মাত্র 8 বছরেই প্রায় 3 কোটি টাকায় 3টি ফ্ল্যাট কিনেছেন। শিক্ষকদের একটি অংশের অভিযোগ, কলেজ তহবিলের টাকা আত্মসাৎ করে এ সম্পদ গড়েছেন। তিনি সম্পদের পাহাড় গড়েছেন এই কলেজের অর্থ দিয়ে। 3টি ফ্ল্যাটের মালিক হয়েছেন উনি, এবং সরকারি ফ্ল্যাট ক্রয়ের জন্য তিনি তথ্য গোপন করেছেন। অভিযোগ তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রমাণ মিলেছে ভবন নির্মাণ, কলেজের আসবাব কেনা সহ নানা অজুহাতে কয়েক কোটি টাকা আত্মসাতের। শিক্ষক নিয়োগেও অনিয়মের তথ্য পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের সাথে ব্যয়ের গরমিল রয়েছে প্রায় 5,66,00,000 টাকা, অর্থাৎ ক্যাশ বইয়ের সাথে আদায় রেজিস্টারের গরমিল। তো 24 কোটি টাকার উপরে নগদে হাতে রেখে ব্যয় করেছেন। এটি একটি বড় অনিয়ম। এ বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে সরাসরি কথা বলতে রাজি। এগুলো আমি বলছি, তদন্ত রিপোর্ট না দেখে কিছু বলতে পারবো না। এগুলো সত্য তদন্তেই বলা যাবে সত্য কি মিথ্যা। অধিদপ্তর জানালো, আইন অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় তাদের তো নিয়োগ বাতিল, এমপিও বাতিল সহ তাদের কাছ থেকে টাকা আদায়ের যে ব্যবস্থা, সেগুলো সরকার নিতে পারে। মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।
এরই মধ্যে অধ্যক্ষের দুর্নীতির তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তবে এখনো পদে বহাল রয়েছেন গোলাম ওয়াদুদ। এরকম নানা অনিয়মের অভিযোগের তদন্ত হয়, প্রমাণও মেলে, কিন্তু নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ব্যবস্থা না নেয়ার কারণে এই ধরনের অনিয়ম কমছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন 22 বছরের এক তরুণী। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্যাতিত তরুণীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর এলাকায়। সে কিছুদিন আগে কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে পূর্ব পরিচিত সঞ্জয় কুর্মী নামে এক তরুণ ওই তরুণীকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যায়। সেখানে সঞ্জয় কুর্মী ও তার দুই বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছে। পরে কমলগঞ্জের চা বাগানের শ্রমিক পাড়া থেকে অভিযুক্ত সঞ্জয় ও বিকাশকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলায় মাকে বেঁধে রেখে 3 মাসের কন্যা সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সদরের পাঙ্গাশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অটোরিকশা চালক মঞ্জুর মঙ্গলবার রাত 12টার দিকে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত 2টার দিকে 4 সদস্যের একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ বেগমের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এক পর্যায়ে তার 3 মাসের শিশু কন্যা মারিয়াকে ঘরের পেছনে ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায়। স্ত্রীর গোঙানির শব্দে জেগে উঠে স্বামী ও শাশুড়ি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করলাম, আর শিশুটির পিতামাতা থানায় আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে বা কি এটা আইনগত প্রক্রিয়া চলমান। কোরবানির সামনে রেখে প্রস্তুত নেত্রকোনার ফ্রিজিয়ান জাতের ষাঁড় যুবরাজ আর ময়মনসিংহের কালো মানিক। যুবরাজের দাম হাঁকা হচ্ছে 11 লাখ টাকা, কালো মানিকের দাম চা হচ্ছে 30 লাখ টাকা। তবে করোনা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে কয়েক বছর ধরেই নেত্রকোনায় পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। পূর্বধলা উপজেলার বানিয়াকান্দা গ্রামের শিক্ষক তুহিন মোজাম্মেল 4 বছর ধরে মোটাতাজা করছেন ফ্রিজিয়ান জাতের 15টি ষাঁড়। তার মধ্যে একটি নাম দিয়েছেন যুবরাজ। 1250 কেজি ওজনের যুবরাজের দাম বলছেন 11 লাখ টাকা। তবে করোনা পরিস্থিতিতে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় এ খামারি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এটাকে আমরা লালন পালন করতেছি। আমাদের প্রথম একটা ষাঁড় আমরা সেল করব ঈদুল আজহা 2021-এর জন্য। আমরা এটার দাম চাচ্ছি বর্তমানে 11 লক্ষ টাকা। আমরাও খুব টেনশনে আছি যে না আমাদের এই ষাঁড়টাকে আদৌ আমরা বিক্রি করতে পারবো কিনা। পশু বিক্রি নিয়ে খামারিদের চিন্তিত না হতে পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। তারা যাতে এই গরুগুলো বিক্রি করতে পারে সেই জন্য আমরা তাদের জন্য সবসময় যোগাযোগ রাখছি, এবং করোনা পরিস্থিতিতে অনলাইনেও যাতে গরু বিক্রি করতে পারে সেই জন্য খামারিদের আমরা উদ্বুদ্ধ করছি। এদিকে ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নে 38 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালো মানিক 4 বছর ধরে লালন পালন করছেন জাকির হোসেন। প্রতিদিন গরুটির পেছনে 2000 টাকা করে খরচ হচ্ছে। ঈদ সামনে রেখে 30 লাখ টাকা দাম হাঁকা হলেও বিক্রি নিয়ে চিন্তিত জাকির। ন্যায্য মূল্য পাই এবার ইনশাল্লাহ গরুটি ছেড়ে দেবো, কারণ বড় গরু রাখাও রিস্ক। খুব যত্ন সহকারে এবং প্রাইভেট ডাক্তার প্রতি সপ্তাহে নিয়ে আসা চিকিৎসা করে এই করে রাখতে হয়। সেই জন্য গরুটি এবার খুব আশা করতেছি খুব ভালো একটা দাম পাবো, এবং সেই দামের অনুযায়ী ইনশাল্লাহ 30 লক্ষ টাকা চাইতেছি। এবার অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সেই সঙ্গে ভারতীয় গরু আসার সুযোগ না থাকায় পশুর ন্যায্য দাম নিশ্চিত হবে বলেও আশ্বাস তার। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বেড়েছে অনলাইন কেনাকাটায় নির্ভরশীলতা, পাশাপাশি বাড়ছে প্রতারণাও। একজন ব্যক্তি একাধিক ফেসবুক পেজ খুলে প্রতারণা করছেন বলে জানিয়েছে পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। প্রতারিত হলেও 80% মানুষই কোনো অভিযোগ জানায় না। অনেকে আবার তথ্য প্রযুক্তি বিষয়ক আইন সম্পর্কে কোনো ধারণাই নেই। প্রতিদিনই ভয়াবহ হচ্ছে করোনা সংক্রমণের মাত্রা। নানা মাত্রার লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সরাসরি কেনাকাটার সুযোগ কমে যাওয়ায় মানুষ ঝুঁকছেন অনলাইন কেনাকাটায়। বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাকিলা
করোনায় ভিড় এড়াতে শপিং মলে যান না তিনি। বেশিরভাগ পণ্য কিনতেই তাই তার ভরসা অনলাইনে। শাকিলার অভিযোগ, কখনো নিম্নমানের পণ্য বেশি দামে কিনতে হচ্ছে, কখনো বা আবার মূল্য পরিশোধ করেও হাতে পাচ্ছেন না পণ্য। একই অভিযোগ আরেক ভুক্তভোগী রিনির। বিকাশে পে করে দিলাম, কিন্তু এরপর ওদের পেজে নক দিলাম, কোনো অ্যান্সার নাই। আমি যেটা পছন্দ করেছিলাম, যেটা আমাকে পাঠালো এক ছিল না। কার্ডে পেমেন্ট করা হয়ে গেছে, অদ্যাবধি ৬-৭ মাস হয়ে গেল, আমি এখনো প্রোডাক্টই পাইনি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য মতে করোনায় অনলাইন কেনাকাটায় প্রতারণা বেড়েছে 11% বেশি। প্রতিকারের নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগীদের ৮০% বেশি প্রতারণার বিরুদ্ধে অভিযোগ জানান না। আবার প্রায় ১৭% ভুক্তভোগী জানেনই না কোথায় অভিযোগ জানাতে হয়। মেজরিটি হচ্ছে কমপ্লেন করছে না, তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে চাচ্ছে না, এবং যারা চাচ্ছে তাদের মধ্যে আবার বিশাল একটি অংশ তারা বলছে যে না, আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আশানুরূপ ফল পাচ্ছি না। গত ২.৫ মাসে অনলাইন প্রতারণার ৬ মামলায় আটক হয়েছে ৩৫ জন। চলতি বছরের মে পর্যন্ত ই-ক্যাবের কাছে অভিযোগ আসে ১৩টি। একজন প্রতারক একাধিক ফেসবুক পেজ ও মোবাইল নাম্বারের মাধ্যমে প্রতারণা করছে বলে জানায় পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। দেখলাম যে তার ৮টা পেজই আছে এরকম, সেইগুলি সে প্রতারণার কাজে ব্যবহার করে। বিকাশ নাম্বারও তাদেরকে প্রোভাইড করা হয় একটা স্বল্প সময়ের জন্য, পিন নাম্বার এবং বিকাশ নাম্বার, এবং এই সময়টুকু পার হলে তারা আবার এই নাম্বারটুকু চেঞ্জ করে। মামলা না হলে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বলে মনে করছে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভোগাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে পাকা সড়ক, ফসল ও বাড়িঘর ছাড়াও হুমকির মুখে রয়েছে নালিতাবাড়ি পৌর শহরও। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে কাজ চলছে। কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভাঙছে শেরপুরের ভোগাই নদীর বিভিন্ন জায়গা। প্লাবিত হয়েছে নালিতাবাড়ি ও নকলা উপজেলার অন্তত ৩০টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, মাছের ঘের, আউশ ধান, আমন বীজতলা ও শাকসবজি। সব গেছে, আমার ৫,০০০ টাকার হাঁস মুরগি গেছে, আর আবার ছেলে মেয়ে করে যাইতে গেছে, বাড়ি তলে রয়েছে। আউশ ধান মনে করলেন আমগর পানির নিচে চলে গেছে, মানে সব খাওয়া যেতেছে গা। আউশ গুলা লাগাইছি, আর এই যে সামনে যে জ্বালাগুলা ফেলাইছি, জ্বালাগুলা সব তলে গেছে গা। স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর ভোগাই নদীতে বিলীন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এবছরও অন্তত ১০টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ৩বার করে বাড়ি ভাঙলো, ওখানে আবার বাড়ি বানছি, ওখানে হিবার নদী ভাঙ্গা ধরছে। আমগর আবদার একটাই, আমরা এই ভাতটা মানে অলক দিয়া মেরামত যাতে করে দেয়। এদিকে নকলা, তারাকান্দা, পিছলাকুড়ি পাকা সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। এতে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এই রাস্তাটা গাড়িগুড়ি তো চলবারি পাই না, এটা নালতাবাড়ির লগে হিন্দার নলহার লগে যোগাযোগ রাস্তাটা, এটা ভাঙ্গে গেলে খুবই ক্ষতি হইব। আবার যদি বড় বন্যা হয় এই রাস্তা থাকার কোনো উপায় নাই। সড়কটি মেরামত করে সাময়িক সচল রাখার চেষ্টা চলছে জানিয়েছেন এই কর্মকর্তা। স্থানীয়ভাবে এই বাঁধটি যাতে কোনো কারণেই যাতে ভেঙে না পড়ে, সে কারণে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি জরুরি ভিত্তিতে যে বালির বস্তা সেটি ফেলে বাঁধকে রক্ষা করার জন্য, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না থাকে। বর্ষার শুরুতেই নকলা ও নালিতাবাড়ি উপজেলায় এক দফা বন্যা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আবারও বন্যার আশঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত ১২ বছরে সড়ক যোগাযোগে দেশের ৩ পার্বত্য জেলায় ঘটেছে বিপ্লব। নির্মাণাধীন সীমান্তবর্তী সড়কগুলোর কাজ শেষে এই অঞ্চলের বেশিরভাগ এলাকাতে গাড়িতে করে নিরাপদে সহজেই পৌঁছা যাবে, যা একসময় ছিল কল্পনায়। সড়ক যোগাযোগে অভাবনীয় অগ্রগতির সরাসরি প্রভাব পড়ছে পর্যটন, কৃষি ও শিল্প খাতে। খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা হয়ে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কটি চালু হয় ২০১২ সালে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত সড়কটি রাঙামাটির ছাদখ্যাত সাজেক ভ্যালির অপরূপ সৌন্দর্য উপভোগের দ্বার অবারিত করে। মহালছড়ি, জালিয়াপাড়া, রামগড়ের সদ্য নির্মিত দৃষ্টিনন্দন সড়কটি রাজধানীর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি পার্বত্যাঞ্চলের যোগাযোগকে অনেক সহজ ও উপভোগ্য করেছে। অদ্ভুত রকম আঁকাবাঁকা উঁচু নিচু সড়কটিতে চলতে এতটুকু বিরক্ত হওয়ার কারণ নেই। প্রকৃতির ভাঁজে ভাঁজে থাকা সৌন্দর্য উপভোগ করতে এ সড়কটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। দুর্গম পাহাড়ের রাস্তা, তাও আবার এত মসৃণ, এটা ১ দশক আগেও স্থানীয়দের কাছে ছিল অভাবনীয়।
আমার মতে রোডটা এখন বাংলাদেশের সেরা এবং বেস্ট রোডগুলোর মধ্যে একটা। খাগড়াছড়ি দিয়ে ঘুরে যেতে হইতো, এখন এই রাস্তাটা হওয়ার কারণে মানে দূরত্বটা কমে গেছে। গত এক দশকে সরকারের নির্মাণ করা এসব সড়ক পর্যটনের এই লীলাভূমিতে কি প্রভাব ফেলবে? কৃষিজাত শিল্পের ক্ষেত্রেই বা কি হতে যাচ্ছে? ট্যুরিস্টদের পরিবহনের দরকার হয়, এই ট্যুরিজম রিলেটেড একটা পরিবহন সেক্টর ডেভেলপ করে, ফুডিং এর দরকার হয়, হ্যাঁ, একটা ফুড সাপ্লাই চেইনের একটা তৈরি হয়েছে, এর সাথে বিপুল সংখ্যক মানুষ জড়িত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেন খাগড়াছড়ি রামগড়ের ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। নতুন সড়ক ও সেতুর পাশাপাশি যুক্ত হতে যাচ্ছে দুর্গম পার্বত্যাঞ্চলের সীমান্ত বরাবর নির্মাণাধীন সড়ক, যা এ অঞ্চলের সড়ক যোগাযোগে যোগ করছে ভিন্ন মাত্রা, নিশ্চিত করছে সামগ্রিক নিরাপত্তা। আঞ্চলিক রাস্তাগুলো ডেভেলপ করেছি, সেন্ট্রালি যে মেইন রোডগুলো সেটাও ডেভেলপ করতে পেরেছি 100% এখন আমরা যেটা বর্ডার রাস্তাটা গুরুত্ব দিচ্ছি, যে থানচিতে যেতে হলো 6 দিন লাগতো বান্দরবন থেকে, কোনো অফিসার কিন্তু সেখানে থাকতেন না, আজকে থানচি যেতে মাত্র 2-3 ঘন্টার মধ্যে থানচি যাওয়া যায়। সড়ক যোগাযোগের নতুন অবকাঠামো দুর্গম পাহাড়ের জীবনকে মনোরম প্রকৃতির মতোই সহজ করে দিচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। প্রায় 2 মাস আগে তৈরি হওয়া খাগড়াছড়ির মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়া পর্যন্ত নতুন এই সড়ক দেশের পার্বত্যাঞ্চলের সড়ক যোগাযোগ অবকাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে। আগের ভাঙাচোরা ও কাঁচা রাস্তার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে পাহাড়ের জনজীবন এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। বিরতির পর আবারও স্বাগত, জানিয়ে দেব আরো কিছু খবর। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। ভারতের দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার শপথ নেন নতুন 43 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 52 থেকে বেড়ে 77 জনে দাঁড়ালো মোদীর মন্ত্রী সংখ্যা। এদিকে শপথ অনুষ্ঠানে কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 জন। ভারতে করোনা মোকাবিলা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা অভিযোগে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবমূর্তি ফেরাতে মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন। শপথ নিলেন 43 জন, এদের মধ্যে 36 জনই নতুন। শপথ নিয়েছে 15 মন্ত্রী, এদের মধ্যে 7 জন প্রথমবার মন্ত্রী হয়েছেন এবং পদোন্নতি পেয়েছেন 8 জন। নতুনদের মধ্যে পশ্চিমবঙ্গের 4 জনকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে। ঈশ্বর কি শপথ লেতা হুঁ। নতুন মন্ত্রীদের মধ্যে 14 জনের বয়স 50 বছরের নিচে। নারী সদস্য 4 থেকে বাড়িয়ে 11 জনে করা হয়েছে। মোদী সরকারের মন্ত্রিপরিষদের আকার দাঁড়ালো 77 জনে। এদিকে বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 মন্ত্রী। নতুনদের নাম প্রকাশের আগেই তারা পদত্যাগের ঘোষণা দেয়। বিভিন্ন খাতে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। और विधि के अनुसार। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 5 লাখ রুপি জরিমানা করেছে কলকাতার হাইকোর্ট। সেই সঙ্গে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থাকে অবমাননা করার অভিযোগে তাকে জরিমানা করা হয়। জরিমানা 5 লাখ রুপি রাজ্য বার কাউন্সিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা পরে করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে। বিচারক সরে যাওয়ায় নন্দীগ্রামের এই মামলা এখন কোন বেঞ্চে যাবে তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মমতা। সেই সঙ্গে ভোট পুনর্গণনার দাবিও জানান তিনি। মামলাটি বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে উঠলে তৃণমূল অভিযোগ করে বিচারপতি চন্দ্রের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই নিরপেক্ষ বিচার নিয়ে সংশয় প্রকাশ করে এই মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদন করা হয়। নিজ বাসায় সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ একথা জানান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা 1টায় রাজধানীর পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় আহত হয় ফার্স্ট লেডিও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হামলাকারীদের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদেশি সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাবেক এই নেতাকে আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করা এই শাস্তি দেওয়া হয় জ্যাকব জুমাকে। তিনি নিজ বাসভবনের কাছের থানায় আত্মসমর্পণ করেন।
এর আগে রোববার জুমা আত্মসমর্পণের জন্য অস্বীকৃতি জানালে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কর্তৃপক্ষ। এই আদেশের বিরুদ্ধে জুমার সমর্থকেরা বিক্ষোভ করেন। 9 বছর ক্ষমতায় থাকার পর 2018 সালে নিজের দলের থেকেই ক্ষমতাচ্যুত হন জুমা। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মহামারীর মাঝে এই বয়সে তাকে কারাদণ্ড দেয়া মৃত্যুদণ্ডের শামিল। দক্ষিণ আফ্রিকায় কোনো রাজনৈতিক নেতার জেলে যাওয়া এটাই প্রথম। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংল্যান্ড। সেমিফাইনালে অতিরিক্ত সময়ের রোমাঞ্চে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুতে ইংল্যান্ডকে ভয় ধরিয়েছিল ডেনমার্ক। বল দখল আক্রমণে ইংলিশরা এগিয়ে থাকলেও প্রথম সফলতা পায় ড্যানিশরা। 30 মিনিটে মিকেল ডামসগার্ডের দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় তারা। যদিও এর কিছুক্ষণ পর আত্মঘাতী গোলে স্বস্তি ফেরে ইংলিশ ডেরায়। এরপর নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পার্থক্য করে দেন হ্যারি কেইন। তার স্পট কিক প্রথম দফায় ড্যানিশ গোলকিপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ইংলিশ অধিনায়ক। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালি। ধারাবাহিকতার ঘাটতির জন্য প্রশ্ন শুনতে হয় অনেক সময়। হারারে টেস্টের কঠিন মুহূর্তে সমালোচনার জবাব দিলেন লিটন দাস। ইনিংস করার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছেন লিটন, বলছেন অ্যাশওয়েল প্রিন্স। দ্বিতীয় দিন মাহমুদুল্লাহর ইনিংসের ওপর নির্ভর করবে অনেক কিছু, মনে করছেন এই ব্যাটিং পরামর্শক। স্টাইলিশ লিটনে সিনিয়ররাও মজে থাকেন, কিন্তু ধারাবাহিকতার অভাব তাকে প্রশ্নের মুখে ফেলে। জবাব দেওয়ার সুযোগ আসে যথেষ্ট, মাঝে মধ্যেই কাজে লাগিয়ে চলে আসেন প্রথম সারিতে। হারারের 95 দলকে টেনে তুলেছে। তারপরও এতদিনে এসে সেঞ্চুরির অপূর্ণতা দিন শেষে আক্ষেপই বটে। লিটন দাস ওর সমস্যার কথা আমাকে খুলে বলেছিল। 30-40 করে ও বারবার আউট হয়ে যাচ্ছিল। আমি ওকে পরামর্শ দিই যাতে রানের কথা না ভেবে সময়ে মনোযোগ দেয়। টেস্টে মোটামুটি 3 ঘন্টা উইকেটে টিকে থাকলে সেঞ্চুরি চলে আসে। আজও সেঞ্চুরি পায়নি, তবে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে সাফল্য পেয়েছে। একটা সময় 200 পার করাই মনে হচ্ছিল কঠিন। মুমিনুলের পর চাপের মুহূর্তে লিটন মাহমুদুল্লাহ যেভাবে লড়ে গেছেন, সেটাই প্রথম দিনের টাইগারদের প্রাপ্তি। এখন 300-র কাছে বাংলাদেশ। ভরসা হয়ে আছেন মাহমুদুল্লাহ। প্রথম দিনে কোথায় দাঁড়িয়ে অতিথিরা? প্রিন্সের মতে অবস্থা বলার মতো এখনো সময় আসেনি। Out and out batsman at the crease in Mahmudullah. উইকেটটা এমন, দুই দল এখানে প্রথম ইনিংসে ব্যাট না করলে সিদ্ধান্তে আসা কঠিন। কত রান এখানে যথেষ্ট। দ্বিতীয় দিন রিয়াদের ওপর অনেক কিছু নির্ভর করবে। যত বেশি রান জড়ো করা যায় তত ভালো। Nobody knows how much a good score is until both teams have batted on the pitch. রিয়াদ লিটনের প্রতিরোধে আপাতত স্বস্তি, কিন্তু জিম্বাবুয়ে পেসারদের দাপট অবচেতনেই বাড়াচ্ছে শঙ্কা। সবুজ উইকেটের চাহিদা টাইগারদের 2 পেসারের একাদশ কতটা সামলাতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভোরে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। ট্রানজিট ফ্লাইটে কাতার হয়ে জিম্বাবুয়ে পৌঁছাবে মুস্তাফিজ রুবেররা। টেস্ট, ওয়ানডে ও টি20 মিলে 3 দফায় সফরে যাচ্ছে টাইগাররা। এর আগে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে যায় বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াডে থাকা অনেকেই আফ্রিকার দেশটিতে অবস্থান করছেন, কিন্তু টেস্টের বাইরে থাকা নাইম শেখ, মোসাদ্দেক, মুস্তাফিজ সহ বাকিরা ভোরে রওনা হলেন। এদিকে করোনার কারণে অনেক এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হওয়ার পথে। বিড়ম্বনা এড়াতে এগিয়ে আনা হয়েছে 2 ফরম্যাটের সূচি। ওয়ানডে সিরিজের 3 ম্যাচ হবে 16, 18 ও 20 জুলাই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।